তাহলে দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এগুলো করিয়ে দেবো। আগের ভিডিওতে আমরা অমূলদ সংখ্যা যেমন √3, √5, √6, √7 এগুলো কী করে সংখ্যার আকারে স্থাপন করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। তো এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের কোষে দেখি 1.2 এর প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেকদিন ক্লাস 9-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, কোষে দেখি এবং উদাহরণের যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। কোষে দেখি 1.2 এর প্রথম অঙ্ক যেটা বলেছে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কি একটা মূলদ সংখ্যা হবে। দেখো, আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো আমরা দুটো মূলদ সংখ্যা লিখছি 2/3 প্লাস 5/3। তাই তো এই দুটো এখানে মূলদ সংখ্যা। তোমরা মূলদ সংখ্যা আগের ক্লাসে জেনে এসেছো কোনগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। এখন এই দুটো মূলদ সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? 7/3। এবার বলি যে 7/3 সংখ্যাটি পেলাম আমরা, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এটা অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে তোমরা কি বলবে? অতএব বিবৃতিটি বা বক্তব্যটি সত্য। তোমাদেরকে বক্তব্যটি সত্য না মিথ্যা যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে এরকম একটা করে এক্সাম্পল দেবে এবং নিচে লিখবে যে বক্তব্যটি সত্য হলে সত্য বা মিথ্যা হলে মিথ্যা। তাহলে আমরা কি দেখতে পেলাম যে দুটো মূলদ সংখ্যাকে যোগ করে আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি, তাহলে বিবৃতিটা সত্য। 3 নম্বর যেটা আছে সেটা দেখো। 3 নম্বরে বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এখন যদি আমরা দুটো মূলদ সংখ্যা লিখে নিই, ধরো 2/3 ইন্টু দিয়ে 3/4 সমান দিয়ে আমরা কি লিখতে পারবো? 2/4 সমান হচ্ছে 1/2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1/2টা একটা মূলদ সংখ্যা। তাহলে অতএব দুটো মূলদ সংখ্যার গুণফল আমরা কি পেলাম? অবশ্যই একটা মূলদ সংখ্যা পেলাম। তাহলে কি বলবো? বিবৃতিটি সত্য। তাই তো। 4 নম্বরটা দেখো কি বলেছে। 4 নম্বরটা বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে দুটো অমূলদ সংখ্যা যদি আমরা লিখে নিই, ধরো নিচ্ছে √5 আর √3, এদের গুণফল কত হচ্ছে? √15। এটা আমরা লিখতে পারি। √15টা কি? এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এটা অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো? দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা যে হবে, এই যে বিবৃতিটা, এটা অবশ্যই মিথ্যা হবে। তাহলে অতএব কি বলবে? অতএব বিবৃতিটি কি হবে? মিথ্যা। এবার নেক্সট 5 নম্বরটা দেখো কি বলেছে। বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। অবশ্যই আমরা প্রথম ক্লাসেই শিখেছিলাম বাস্তব সংখ্যার মধ্যেই মূলদ সংখ্যাগুলো পড়ে। তাহলে অতএব প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। কারণ আমরা আগের ক্লাসেই পড়েছিলাম, আগের ভিডিওতেই দেখেছিলাম যে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সমস্ত কিছু কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। তাহলে প্রতিটা মূলদ সংখ্যা যে বাস্তব সংখ্যা, এই বিবৃতিটা কি সত্য। এবার নেক্সট বলে যে প্রতিটি বাস্তব সংখ্যাই কি অমূলদ সংখ্যা হবে। তাহলে প্রতিটা বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা হবে না হবে না বলো? তাহলে প্রত্যেকটা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা বাস্তব সংখ্যা কখনো অমূলদ সংখ্যা হবে না। তাহলে বিবৃতিটা কি লিখবে? মিথ্যা। এগুলো খুব ভালো করে মনে রাখবে। তাহলে আমরা দেখে নিলাম কী কোশ্চেনগুলো দেওয়া আছে। এরপর নেক্সট 2 নম্বরে যেটা দেওয়া আছে যে অমূলদ সংখ্যা বলতে কী বুঝি। তাহলে 2-এর দাগ দিয়ে হেডিং করো, দিয়ে লেখো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা বলতে কোনগুলোকে বুঝবে না? বলবে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, যেখানে q ≠ 0 তাদের এবং p ও q
পূর্ণ সংখ্যা তাদের অমূলদ সংখ্যা বলে। তাদের অমূলদ সংখ্যা বলে। তাহলে দুটো যদি উদাহরণ দিতে বলে, দেখো তোমাদের বই 4টা উদাহরণ দিতে বলেছে। তাহলে উদাহরণগুলো কী কী হবে তোমরা একটু নিজেরা ভেবে বলো। আমরা লিখতে পারি, ধরো অনেক কিছু হবে, তার মধ্যে আমি 2-3টা লিখছি। ধরো √3, √7, √11, বা লিখতে পারো 0.12122, 1222, এরকম করেই থাকে। ঠিক আছে, মানে কোনো একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তো এই ধরনের যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা কী বলবো? অম্লদ সংখ্যা বলবো। এরপরে দেখো 3 নম্বরে যেটা বলেছে, যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা অম্লদ সংখ্যা, সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথম যে সংখ্যাটা দিয়েছি সেটা হচ্ছে ধরো √9। এই √9 যে সংখ্যাটা, এটা আমরা কী লিখতে পারবো? √9 সমান রুট দিয়ে 3 × 3। তাহলে এই রুটের ভিতরে 2টা থাকলে একটা চলে আসে, একটা বেরিয়ে যায়। তাহলে 2 3 আছে, তাহলে কী হয়ে যাবে? একটা 3 বেরিয়ে যাবে। তাহলে এটা 3টাকে আমরা কী লিখতে পারি? 3/1। তাহলে এখানে দেখো পিটা হচ্ছে কত? 3, কিউটা হচ্ছে কত? 1, কিউ নট ইকুয়াল টু 0। তাহলে কোন কন্ডিশনের মধ্যে পড়ছে? মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। তো এটা আমরা কী বলতে পারবো? মূলদ সংখ্যা বলতে পারবো। দিয়ে পাশে লিখে দিবে মূলদ সংখ্যা। আচ্ছা, 2 নম্বরের যে কোশ্চেনটা দিয়েছে দেখো, বলছে √225। √225 সমান্তরাল আমরা কী লিখতে পারবো? পাশে তোমার লসাগুটা করে নেবে। 225, এটা দেখো 5 দিয়ে কাটা যাবে। 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। এই যে, তাহলে এটা সমান দিয়ে আমরা কী লিখতে পারবো? √5 × 5 × 3 × 3 সমান আর রুট হবে না। দেখো এইটা কী বললাম, যে দুটো করে যেগুলো থাকবে সেখান থেকে একটা করে বেরিয়ে যাবে। তাহলে এখানে 2টো 5 আছে, তাহলে একটা 5 বাইরে বেরিয়ে যাবে। আবার দেখো ইন্টু দিয়ে এখানে 2টো 3 আছে, তাহলে একটা 3 বাইরে বেরিয়ে যাবে। সমান কত আমরা পেলাম? 15। তাহলে দেখো 15কে আমরা কী লিখতে পারবো? 15/1। সে আবার একই জিনিস, যেখানে 15টাও পূর্ণ সংখ্যা, 1টাও পূর্ণ সংখ্যা, তার লব আর হর দুটোই পূর্ণ সংখ্যা। যেখানে কিউ মানে কত? 1, নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কী বলতে পারবো? এটা একটা মূলদ সংখ্যা বলতে পারবো 225টাকে। তাহলে এখানে পাশে লিখে দিবে এটা একটা কি? মূলদ সংখ্যা, তাই তো। এরপরে দেখো 3 নম্বর, √7। এবার বলো √7টাকে কি তুমি কি রুট তুলতে পারবে? √7টাকে কি ভাঙা যাবে? যেগুলো এরকম করে ভাঙলাম 225টাকে, √7টাকে কিন্তু উৎপাদকে ভাঙা যাবে না। উৎপাদকে ভাঙলেও 7 × 1 হবে, সেই √7ই পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা p/q ফর্মে লিখতে পারবো না। তাই √7টা কী বলতে পারবো? এটা একটা অমূলদ সংখ্যা। তাই √7টা লিখে দাও যে অমূলদ সংখ্যা। এই যে, এরপরে দেখো নেক্সট 4 নম্বরের যেটা বলেছে, যে √50। এবার দেখো √50টাকে আমরা যদি পাশে লসাগু করে নিই, কত পাবো? 5 × 10 = 50, 5 × 2 = 10। তাহলে এটা কী লিখতে পারবো? √5 × 5 × 2। তাহলে 2টো 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, রুট থেকে বেরোলে একটা 5 বেরোবে। তাহলে 5 × দিয়ে রুটের ভিতরে এখন একটা 2 রয়ে গেছে, তাই এটা কি লিখতে পারবো? 5√2। এবারে দেখো এখানেও দেখো 5√2 চলে আসছে, তাই এটাকে আমরা p/q ফর্মে লিখতে পারবো। পিটাকে এটা যদি আমরা লিখি /1, তাহলে দেখুন পিটাকে বলেছিল পূর্ণ সংখ্যা হতে হবে। এই যে √2টা এখানে রয়ে গেছে লবে, √2টা তো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে নি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা √50টা পেয়ে গেলাম। এরপর নেক্সট দেখো, এরপর আমরা 5টা করব √100। তাহলে 100কে আমরা কী লিখতে পারবো? √10 × 10। তাহলে 2টো 10 থেকে একটা 10 বেরিয়ে যাবে, কত হবে? 10। নিচে কিছু নাই মানে কী আছে? 1। তাহলে দেখো এটাকে আমরা p/q ফর্মে লিখতে পারছি। উপরে এটা 10 হচ্ছে p, কিউ হচ্ছে 1, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কী বলতে পারবো? মূলদ সংখ্যা বলতে পারবো।
মূলদ সংখ্যা। এরপর নেক্সট দেখো 6-এরটা কী বলেছে, -√81 তার সমান দিয়ে মাইনাস যেরকম বাইরে আছে লিখবে, লেখার পর 81টাকে ভাঙবে 9 × 9। তাহলে দেখো রুটের ভিতরে দুটো 9 আছে, তাহলে বাইরে এলে একটা 9 বাইরে বেরিয়ে যাবে। এর নিচে কিছু নেই মানে হরে 1 আছে। তাহলে দেখো -9টাও কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, 1টাও পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি। তাহলে এটাকে আমরা কী বলবো, সমান দিয়ে কী লিখব, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এরপরে দেখো নেক্সট যেটা আছে √42। তাহলে 42কে আমরা ভেঙে নেব 6 × 7। দেখি এখানে কোনো কমন উৎপাদক নেই, তাহলে সেই √42ই পড়ে থাকবে। এর তলায় কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে এবার দেখো √42টা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে √42টা অমূলদ সংখ্যা, হরেরটা পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু উভয়কে লব আর হরের দুটোকেই পূর্ণ সংখ্যা হতে হবে, তবে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। তাহলে এটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। কারণ কি, কারণ এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি না, যেখানে p আর q হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এবারে কী লিখবো, 8-এরটা দেখো, 8-এরটা বলছে √29। এটাও একই জিনিস, এটাকে আমরা p/q ফর্মে লিখতে পারবো না, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটাকেও কী বলবো, অমূলদ সংখ্যা বলবো। এগুলো খুবই সহজ জিনিস, শুধু তোমরা দেখে নেবে লবে আর হরে যে দুটো সংখ্যা লেখা রয়েছে সেই দুটো সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না পড়েনি। যদি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে, আর যদি পূর্ণ সংখ্যার মধ্যে না পড়ে তাহলে সেটা মূলদ সংখ্যার মধ্যে পড়বে না। এবং অবশ্যই দেখে নিতে হবে যে কিউটা 0-র সঙ্গে সমান হচ্ছে না 0-র সঙ্গে সমান হয়নি। তাহলে এরপর দেখো ix-এরটা কী বলেছি, -√1000 হাজার। এবার হাজারটাকে যদি আমরা ভাঙি কী পাবো, পাশে লসাগু করানো হাজারের, 2 দিয়ে করছি, ধরো 2 × 5 = 10, 0 0, 2 × 25 = 50, 0, 5 × 5 = 25, 0, 5 × 10 = 50, 5 × 2 = 10। এবার এটাকে যদি আমরা লিখি কী লিখতে পারবো, 2 × 2 × 5 × 5 × 5 × 2 সমান কি লিখতে পারবো, মাইনাস, এখান থেকে দেখো দুটো দুটো করে দুটো থাকলে একটা বেরোবে, দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে গেল, ইন্টু দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে গেল। তবু দেখো রুটের ভিতরে একটা 2 আর একটা 5 রয়ে গেছে। তাহলে 2 × 5 সমান কি লিখতে পারবো, -10 √10। তাহলে এটা যদি এর তলায় কিছু নেই মানে কী আছে, 1 আছে। তাহলে পি এ কী আছে, লবে কী আছে, পি এর জায়গায় অমূলদ সংখ্যা রয়ে গেছে একটা √10। তাহলে এটাকে p/q ফর্মে আমরা লিখতে পারছি না। তাহলে এটাকে আমরা কী বলবো, এটা হচ্ছে অবশ্যই অমূলদ সংখ্যা। এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা। এরপর দেখো সংখ্যা রেখায় √5কে স্থাপন করতে বলেছে। এটা আমি তোমাদেরকে আগের ক্লাসেও করিয়েছিলাম, তবু আরেকবার দেখে নাও যারা দেখোনি। √5কে আমরা কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে √5কে সংখ্যা রেখায় স্থাপন করার আগে এটাকে ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙতে পারি, 2² + 1 এটা সমানই √5, যেখানে 2টাকে তুমি ভাবতে পারো এটা ভূমি আর 1টা হচ্ছে লম্ব। তারা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সে অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে করতে হবে। তাহলে এবার দেখে নাও আমরা সংখ্যা রেখাটাকে কীভাবে স্থাপন করি। প্রথমে একটা সংখ্যা রেখা টেনে নেবে, দিয়ে কতগুলো পয়েন্ট করবে প্রত্যেকটা 1 সেমি করে। এটাও 1 সেমি, এটাও 1, প্রতিটা 1 সেমি ডিস্টেন্সে আমরা পয়েন্টগুলো করে নিয়েছি। এবার ধরো এটার আমরা নাম দিচ্ছি, এটা 0, এটা 1, এটা 2, 3, এটা 4, এটা হচ্ছে ধরো ও পয়েন্ট। এবার দেখো প্রতি 2 সেমিকে আমরা 1 একক করে ধরেছি, যাতে করে ছবিটা ভালো করে বোঝা যায়। আর যদি প্রতি 1 সেমি করে আমরা নিয়ে নিতাম তাহলে ছবিটা অনেক ছোটো হয়ে যেত, ঠিকঠাক বোঝা যাবে না। তাহলে সেই জন্য প্রতি 2 সেমিকে তোমরা 1 একক করে ধরে নেবে। যখন লেখাটা লিখবে সেখানে লিখে দিবে যে প্রতি সংখ্যা রেখায় প্রতি 2 সেমিকে 1 একক করে ধরে আমরা পাই।
এরপরে দেখো আমাদেরকে কী স্থাপন করতে হবে, √5। তাহলে আমাকে ভূমিটা কত ধরতে হবে, অবশ্যই 2। তাহলে এটাও 1, এটা হচ্ছে 2। এই যে 2 আছে, এই পয়েন্টে আমরা চাঁদা বসিয়ে একটা 90 ডিগ্রি বা একটা লম্ব অঙ্কন করে নেব। লম্ব অঙ্কন করে নিচ্ছি। তাহলে দেখো এই ও থেকে এটাকে নাম দাও এ। তাহলে ও থেকে এ এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 একক। এরপর আমরা উপরের দিকে তাহলে লম্বটা কত ধরতে হবে, লম্বটা নিশ্চয়ই 1 একক করতে হবে। তাহলে এখানে কম্পাসটা বসিয়ে 1 একক মাপ নিয়ে নেবে। দেখো, বা এখানে বসিয়েও করতে পারো, এখান থেকে বসিয়ে 1 একক মাপটা নিয়ে নেবে। 1 একক মাপটা নিয়ে এই এ পয়েন্টে বসিয়ে বা এ বিন্দুতে বসিয়ে একটা রেখা কেটে নেবে, একটা বৃত্তচাপ কেটে নেবে। তাহলে বৃত্তচাপটা যেখানে ছেদ করলো সেইখানটার সাথে এই ও বিন্দুটাকে যুক্ত করে দিবে। তাহলে দেখো এইটা আমরা কত ধরেছিলাম, এটা হচ্ছে 2 একক। নিচের ও থেকে এ পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2 একক, আর উপরের দিকে দূরত্বটা কত নিলাম, 1 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো, এটার নাম দিচ্ছি একটা বি। পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারবো অতিভুজটা হচ্ছে কত, √5। √5 আমরা পেয়ে গেলাম। এবারে ও বিন্দুতে কম্পাসটা বসিয়ে ও বি এর ব্যাসার্ধ নিয়ে ও বি এর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কেটে দিবে, যেটা দেখবে সংখ্যা রেখাকে ধরো একটা বিন্দুতে পি বিন্দুতে ছেদ করছে। এই যে পি বিন্দুটা আমরা পেলাম, এটা হচ্ছে আমার √5। ও থেকে বি এর যা ডিস্টেন্স, ও থেকে পি এরও সে একই ডিস্টেন্স। তাহলে এই ওপিটা হচ্ছে কি, আমরা সংখ্যা রেখায় পেয়ে গেলাম যে √5। তাহলে লেখাটা কি লিখে দিবে, যে √5কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। দিয়ে বলবে যেখানে ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও বি সমান √OA² প্লাস AB² সমান √, তাহলে ওয়েটা কত, 2 একক। তাহলে 2² প্লাস 1² সমান আমরা কি লিখতে পারবো, √5। আচ্ছা, তোমাদেরকে প্রথমে এটা একটা বলতে ভুলে গেছি, এখানটা তোমার লেখাটা লিখে নেবে যে সংখ্যা রেখায় প্রতি 2 সেমিকে 1 একক করে ধরে আমরা √5কে স্থাপন করলাম এবং √5কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। এভাবে লেখাটা প্রথমে একটা লেখাটা লিখে নেবে, তারপরে এটা লিখবে যে √5কে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। তো আমার √5টা বুঝে গেছি কীভাবে সংখ্যা রেখা স্থাপন করতে হয়। এবার একই রকমভাবে আমরা √3কেও দেখে নেব কীভাবে সংখ্যা রেখা স্থাপন করবে। তাহলে এটা এখানেই করে দিচ্ছি, 5এরটা দেখো। তাই √3কে সংখ্যা রেখা স্থাপন করতে হলে আমরা কী করতে হবে, দেখো √3কে প্রথমে ভাঙতে হবে। √3কে আমরা কী লিখতে পারি, √2 তার হোল² প্লাস 1 এটা লিখতে পারি। তাহলে 2 + 1 করলে √3, 3 দিয়ে √3। তাহলে এবার আমাকে প্রথমে √2 এঁকে নিতে হবে। আর দেখো প্রথমে সংখ্যা রেখায় আমরা প্রতিটাকে 1 সেমি করে কেটে নেব। তাহলে দেখো এটা হচ্ছে 1, প্রত্যেকটা 1 সেমি করে। এবার এটা ধরো 0,
ওয়ান একই জিনিস, সে প্রতি 2 সেমিকে আমরা কী করছি, প্রতি 2 সেমিকে আমরা এক একক করে ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1, এখানে এটা হচ্ছে 2, 3, এইভাবে করে চলছে। এটার নাম দিচ্ছি ধরো ও। এরপর আমরা কী করব, আমাকে কী করতে হবে, প্রথমে রুট টু অঙ্কন করতে হবে। রুট টু অঙ্কন করতে গেলে আমাকে ভূমিটাকে নিশ্চয়ই কী করতে হবে, 1 করতে হবে এবং লম্বটাকে 1 করতে হবে। তাহলে আমরা অতিভুজটাকে রুট টু করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে 1-এ চাঁদাটাকে বুঝ করিয়ে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এরপর তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম এক একক, তাহলে আমাকে লম্বটাকেও এক একক করতে হবে। তার জন্য আমরা কী করব, ও পয়েন্টে চাঁদাটা এই কম্পাসটাকে বুঝ করিয়ে এক একক কেটে নেবে। তারপর এখানে ধরো একটা নাম দিচ্ছি, এই পয়েন্টটার এ দিয়ে এই এ পয়েন্টে বসিয়ে এদিকে কেটে নেবে। এটার নাম দিচ্ছি ধরো বি। তারপর কি করবে, ও বিটাকে যুক্ত করে দিবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম রুট টু। তাহলে এবার দেখো এই রুট টুটাকে আমরা যদি ভূমি ধরি এবং লম্বটাকে যদি আমরা এক একক ধরি, তাহলে আমরা যে অতিভুজটা পাবো সেটা অবশ্যই √5 এই √3 পাবো। তার জন্য দেখো খাতাটাকে ঘোরাবে, ঘুরিয়ে এবার এই যে রুট টুটাকে আমরা ভূমি ধরছি, তাহলে এইখানে চাঁদাটাকে বুঝ করিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এটা হলো। এরপরে দেখো যে 1 সেমি মাপটা নিয়ে রেখেছিলে সেইটাকে আবার এই বি পয়েন্টটা বোস করিয়ে কেটে দিবে। তারপর ও এর সাথে এটাকে যুক্ত করে দিবে যে বৃত্তচাপটা কাটলে। তাহলে দেখো এই যেটা পেয়ে গেলাম আমরা, এটার নাম দিচ্ছি ধরো সি। তাহলে এবার ও থেকে সি এর ব্যাসার্ধ নিয়ে, তার মানে এইটাই কত, এটা হচ্ছে আমার √3, যেখানে এইটা কত, ভূমিটা হচ্ছে √2, লম্বটা হচ্ছে এক একক আমরা কেটে নিয়েছি, আর অতিভুজটা তাহলে কত হবে, √2 তার হোল স্কোয়ার প্লাস 1 করলে √3 হবে। তাহলে এরপর আমরা ওতে কাঁটাটা বসিয়ে ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব, যেটা দেখবে সংখ্যা রেখাকে কোন বিন্দুতে ছেদ করছে। এভাবে করে কেটে নিয়েছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বৃত্তচাপটা সংখ্যা রেখাকে ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কিউ বিন্দুটাই কি আমার √3। এইটা তাহলে ও থেকে সি এরও যা দূরত্ব হবে, ও থেকে কিউরও একই দূরত্ব হবে। তাহলে আমরা কী লিখে দেবো নিচে, যে √3 মূলত সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে কিউ বিন্দু পেলাম। যেখানে এই বলে দিবে ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রে ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বাকি লেখাটা তোমরা নিজেরা লিখবে একই রকমভাবে, এরকম করে লিখে সমান দিয়ে √3 যেটা অ্যান্সার বেরোবে ওটাই। তাহলে দেখো এবার 6 অঙ্কটা যেটা বলেছে, যে একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 এগুলো আমরা স্থাপন করে দেখাবো। তাহলে প্রথমে আমরা একটু ভেঙে নেবে এরকম করে। ধরো √5কে আমরা কি লিখতে পারবো, √2 প্লাস 1 স্কোয়ার, যেখানে 2টা হচ্ছে কি ভূমি আর একটা হচ্ছে কি লম্ব, আর √5টা হচ্ছে কি অতিভুজ। আবার আমরা √6টাকে কী লিখতে পারবো, √6টাকে লিখতে পারবো √5 তার হোল স্কোয়ার প্লাস 1, তাই তো। আবার √7টাকে আমরা লিখতে পারবো √6 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, বা 1 লিখলেও ঠিক আছে, 1 স্কোয়ার। এরপর দেখো
রুট এইটটাকে কী লিখতে পারবো? রুট এইটটাকে লিখতে পারবো √7 তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এইভাবে করে প্রথমে একটু ভেঙে নেবে। আর যেটা √11 আছে, √11টাকে আমরা লিখতে পারবো, কী লিখতে পারবো? √7 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এভাবে করে লেখা যায়। এবার তো চলো এগুলোকে আমরা সংখ্যা রেখায় বসাবো। এই যে মাইনাস দিয়ে দেওয়া আছে ওগুলো কী করে হবে ওগুলো তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে দেখো, প্রথমে সংখ্যা রেখা স্থাপন করার আগে স্কেলের সাহায্যে একটা দাগ কেটে নেবে, একটা লাইন টেনে নেবে একটা সংখ্যা রেখা, প্রত্যেকটা 1 সেমি করে। ঠিক আছে, আমি প্রথমে দাগটা কেটে নিচ্ছি ভালো করে। তাহলে ধরো এটা প্রতিটা আমরা 1 সেমি করে নিচ্ছি, এটাও 1, এটাও 1, প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে, প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে আমরা দাগ কেটে নিচ্ছি। এরকম করে দাগ কেটে নিয়েছি, 1, 2, 3, এরকম করে দাগটা প্রথমে কেটে নেবে সংখ্যা রেখায়। হয়ে গেল। এবার ধরো এইটা হচ্ছে 0, তারপর এই পয়েন্টটা ধরো নাম দিচ্ছি, এটা কি 0টা এখানে ধরলে হবে না, 0টা একটু মাঝামাঝি করে ধরো। ধরো এইটাকে, এই পয়েন্টটাকে আমরা ধরছি 0। আচ্ছা, এইটাকে ধরছি আমরা 1, এইটাকে ধরছি 2, এটা হচ্ছে 3। তার মানে প্রতি যেটা আছে প্রতি 2 সেন্টিমিটারকে আমরা কী করছি, 1 একক করে ধরছি, ধরে অঙ্কটা করব। এটার নাম দিচ্ছি ধরো ও, এটা ও পয়েন্ট। ঠিক আছে, এবার প্রথমে দেখো আমাকে √5 করতে গেলে কী করতে হবে, 2 একক নিতে হবে, মানে ভূমিটাকে 2 একক নিতে হবে। তাহলে 2 মানে কত, এখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা 2 একক প্রথমে নেবো। এই যে 2 এককে যেটা আছে, এই 2 পয়েন্টটাতে একটা নাম দেবো, সেটা হচ্ছে ধরো আমি নাম দিচ্ছি এ, এটা হচ্ছে এ নাম দিলাম। এবারে এই এ পয়েন্টে চাঁদা বসিয়ে তোমরা একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে নেবে। এটা আগের ক্লাসেও তোমাদের এগুলো বলা হয়েছে, তবু একবার দেখে নাও যারা দেখোনি। এই পয়েন্টে চাঁদা বসিয়ে আমরা একটা লম্ব অঙ্কন করে নেব। এরপরে দেখো আমরা ভূমিটা কি পেয়ে গেলাম, এই যে ভূমিটা ও থেকে এ কত পেয়ে গেছি, 2 একক পেয়ে গেছি। আমি কী করতে যাচ্ছি, আমার প্রথমে আমাকে √5 করতে হবে, এটা 2 একক পেয়ে গেছি। তাহলে আমাকে লম্বটাকে নিশ্চয়ই কী করতে হবে, 1 একক করতে হবে। তাহলে কী করতে পারবো, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √5, তাহলে করতে পারবো অতিভুজটাকে। তাহলে যেহেতু ভূমিটা 2 একক পেয়ে গেছে, এবার লম্বটা আমাকে 1 একক করতে হবে। তাহলে 1 একক কী করে করবে, 1 একক করার জন্য সিম্পল ব্যাপার, এই 0 পয়েন্টটা আছে, 0 পয়েন্টে কম্পাসটাকে বসাবে, 0 পয়েন্টে কম্পাসটাকে বস করিয়ে 1 একক মাপটা কেটে নেবে। এরকম করে দেখো, 1 একক মাপটা কেটে নিলে, 1 একক মাপটা কেটে নেওয়ার পর এখানে এ পয়েন্টে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবে। এবার বৃত্তচাপটা মনে করো বি বিন্দুতে ছেদ করলো। এরপর কি করবে না, এই ও এর সাথে বিকে যুক্ত করে দিবে। তাহলে আমরা ও এর সঙ্গে বিকে যুক্ত করে দিলাম। তাহলে কী পেয়ে গেলাম, এটা √5, এইটা তাহলে কত 1 একক, আর এটা কত পেয়ে গেছি √5। এবার এটাকে আমরা সংখ্যা রেখায় কীভাবে দেখাবো, সংখ্যা রেখায় দেখানোর জন্য এই যে ও পয়েন্টে বসিয়ে ও বি এর সমান ব্যাসার্ধ নেবে। ও পয়েন্টে বসিয়ে এই যে দেখো ও বি এর সমান ব্যাসার্ধ নিয়েছি, ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কাটবে। দিয়ে দেখা যাবে এই বৃত্তচাপটা এই সংখ্যা রেখাটাকে মনে করো পি পয়েন্টে ছেদ করেছে, এই পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে পি বিন্দুতে আমরা কী পেয়ে গেলাম, √5 পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা এখন √6 করবো। √6 করতে গেলে কী করতে হবে, আমাকে দেখো √5টাকে ভূমি ধরতে হবে। দেখো এখানে ভূমি করেছি √5, তাহলে আমরা কী করবো, √5টাকে ভূমি ধরবো। √5টাকে ভূমি ধরে একটা লম্ব অঙ্কন করব। দেখো এবার √5টাকে ভূমি ধরে একটা লম্ব অঙ্কন করে নিচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে আমার লম্ব। √5টাকে ভূমি ধরে লম্ব অঙ্কন করেছি, তাহলে আমরা √5-এর এটা ভূমিটা তাহলে কত, √5 তার হোল স্কোয়ার। আমার এদিকেও তাহলে কী করতে হবে, 1 একক করতে হবে। তাহলে আমরা √6 পাবো। তাহলে যেই মাপটা কম্পাসে অলরেডি নিয়ে রেখেছিলে ওই মাপটা নিলে হবে না, আমি ধরো 0 থেকে একটা মাপ আবার নিয়ে নিতে হবে, 0 থেকে 1 একক আবার মাপ নিয়ে নেবে। তাহলে দেখো ভূমিটা কত √5, আমাকে তার লম্বটা কত করতে হবে, আবার একই রকমভাবে 1 একক করতে হবে। সেই জন্য আমরা ও পয়েন্ট থেকে ও পয়েন্টে বসিয়ে 1 একক মাপটা কেটে নিয়েছি। 1 একক মাপটা কেটে নিয়ে আবার কী করব, বি পয়েন্টে বস করিয়ে আবার একটা বৃত্তচাপ কেটে দেবো। তাহলে এই যে দূরত্বটা, এটা ধরো নাম দিচ্ছি আমরা এখানে সি, এটা আমরা সি নাম দিচ্ছি। তাহলে এইটাও কত, এটা হচ্ছে 1 একক,
তাই তো। আর এবার আমরা কী করব, এটাকে যুক্ত করে দেবো ও এর সঙ্গে সিকে, ও এর সঙ্গে সিকে আমরা যুক্ত করে দেবো। আর ও এর সঙ্গে সিকে যুক্ত করে দিলে আমরা কী পেয়ে গেলাম, এটা √6 পেয়ে গেলাম। একই রকমভাবে যখন √7 করবো তখন কী করবো, √6টাকে আমরা নিশ্চয়ই ভূমি ধরে নেবো। তাহলে আবার √7 এই তোমার ওসিটাকে ভূমি ধরে নিয়ে আমরা আবার একটা লম্ব অঙ্কন করছি সি বিন্দুতে। সি বিন্দুতে ভাবে চাঁদাটা বোস করাবে, বোস করিয়ে আবার একটা লম্ব অঙ্কন করবে, দিয়ে দেখবে লম্বটা অঙ্কন করো আগে। তাহলে আমরা আবার একটা লম্ব অঙ্কন করে নিয়েছি। তাহলে আমাকে এবার নেক্সট √7 করতে গেলে কী করতে হবে, আবার √6 আছে, এইদিকেও আবার 1 একক করতে হবে। তাহলে আমার কম্পাসে অলরেডি 1 একক মাপটা নেওয়া ছিল, তাহলে 1 একক মাপটা নিয়ে আমরা আবার এদিকে কেটে দেবো। ঠিক আছে, কেটে দেওয়ার পর এটা কী করব, যুক্ত করে দেবো। যুক্ত করে দিচ্ছি। তাহলে এই যে এইটা পেয়ে গেলাম আমরা কত, √7 পেয়ে গেলাম, তাই তো। এবার যদি আমাকে আবার √8 করতে হয়, √8 করতে গেলে দেখো এখন আমি এগুলো কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করি, আমরা বৃত্তচাপগুলো কাটিনি, আগে এগুলো টেনে নিই, টেনে নেওয়ার পরে তারপরে বৃত্তচাপগুলো কেটে কেটে সংখ্যা রেখায় স্থাপনটা করবো। এবারে দেখো √8 করতে গেলে আবার এটা কী করতে, ভূমি ধরতে হবে √7টাকে, আবার এইদিকে 1 একক কাটতে হবে। তাহলে আমরা কী করব, আবার এই যে এইটার নাম দাও ডি, এই পয়েন্টের নাম দাও ডি। তাহলে ও থেকে ডি হচ্ছে কত, √7। এরপর আমরা আবার এই ডি পয়েন্টে চাঁদাটাকে বোস করাবো, ডি পয়েন্টে চাঁদাটাকে বোস করিয়ে আবার একটা লম্ব অঙ্কন করব এইভাবে করে, হলো। দিয়ে কী করবো, আবার যুক্ত করে দেবো এটাকে। দেখো যুক্ত করে দিলাম। তাহলে আমাকে এটার ভূমিটা হচ্ছে √7, লম্বটাকে কত করতে হবে, আবার 1 একক করতে হবে। আমার অলরেডি 1 একক মাপ নেওয়া ছিল কম্পাসে, সেই জন্য আমি কেটে নিচ্ছি। দিয়ে কী করবে, আবার এটাকে যুক্ত করে দিবে, আবার এটাকে এভাবে করে যুক্ত করে দিবে, এই যে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এটা √8 পেয়ে গেলাম, যেখানে এইটা কত, 1 একক। এটা একটা নাম দিয়ে দাও, ধরো ই। তাহলে আমরা √5, √6, √7, √8 এগুলো সব পেয়ে গেছি। এবারে দেখো এগুলো সমান ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে আমরা যদি ওসি এর সমান ব্যাসার্ধ নাও, প্রথমে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো, যেটা দেখবে সংখ্যা রেখাকে, মনে করো প্রথমটা পি বিন্দুতে ছেদ করেছিল, দ্বিতীয়টা মনে করো কিউ বিন্দুতে ছেদ করছে, হলো। এরপর আবার কি করব, এই ডি ও বিন্দুতে বসিয়েই এই ডি বিন্দুর ডি ওডি এর ব্যাসার্ধ নিয়ে আবার আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, এইভাবে করে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, যেটা মনে করো সংখ্যা রেখাকে আর বিন্দুতে ছেদ করেছে। এইভাবে করে এটা প্রথমটা হচ্ছে পি, তারপরটা হচ্ছে কিউ, তারপর এটা ধরো আর বিন্দুতে ছেদ করেছে। তারপরেরটা ধরো আবার ওই এর মাপ নেবে, ওই এর মাপ নিয়ে আবার একটা বৃত্তচাপ কাটবে, যেটা মনে করো সংখ্যা রেখাকে কী নাম দিবে, PQRS, মনে করো এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথম যে দেখো লাল লাইনে করা আছে, লাল 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 কলমে করেছি, প্রথমটা হচ্ছে পি, তারপরটা হচ্ছে কিউ, তারপরটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে PQRS এই তিনটা পয়েন্টে ছেদ করেছে, মানে এখান থেকে ও এর দূরত্ব হচ্ছে কত, √5, ও পি, ও এ বলছি, ও পির দূরত্ব হচ্ছে কত, √5, ও কিউর দূরত্ব হচ্ছে কত, √6, ও আর এর দূরত্ব হচ্ছে কত, √7, আর ও এস এর দূরত্ব হচ্ছে √8। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। এরপর কি করব, এরপর এগুলোকেই আমরা যদি মাইনাসের দিকে স্থাপন করতে যাই তখন কি করবে, দেখো সিম্পল কিছুই নয়। আমি ধরো প্রথমে কী করেছিলাম, ধরো আমি কী বলেছে, √6টাকে মাইনাসের দিকে করতে হবে। তাহলে √6 কোনটা, √6 হচ্ছে এইটা। তাহলে এর সমান ব্যাসার্ধ নেবে, সমান ব্যাসার্ধ নিয়ে এই বাম দিকে ঘুরিয়ে দেবে, এটা সংখ্যা রেখার পজিটিভ দিক। তাই জন্য কত হয়েছিল, √5 হয়েছিল, √6 হয়েছিল, √7 হয়েছিল। কিন্তু যখন আমাকে -√6 করতে হবে, তাহলে এই √6 এর সমান ব্যাসার্ধ নিয়ে, মানে ওসি এর ব্যাসার্ধটাকে নিয়ে এটা সংখ্যা রেখার পজিটিভ দিক আমরা নেগেটিভ দিকে ঘুরিয়ে দেবো এরকম করে। তাহলে এই যে পয়েন্টটা যেখানে ছেদ করলো, এই পয়েন্টটা হচ্ছে কি, আমার নাম দাও ধরো √6 কোনটা ছিল, √6 হচ্ছে কিউ ছিল, তাহলে এটা আমার নাম দেবো কি, কিউ ড্যাশ।
তার এই যে পয়েন্টটা পেলাম কিউ ড্যাশ, এইটাই হচ্ছে আমার কি এই যে -√6, এই পয়েন্টটা হচ্ছে -√6 কিউ ড্যাশ পয়েন্টে। আবার যদি আমরা -√8 করতে চাই তখন কি করব, ওই এর মাপ নেব, ওই এর মাপ নিয়ে আবার সংখ্যা রেখার বাঁ দিকে কেটে দেবো। সংখ্যা রেখার বাঁ দিক মানে কি মাইনাসের দিক। তাহলে এই যে এটা কি পেলাম, এটা কি ছিল, এটা ছিল এস, এস মানে এটা হচ্ছে এস ড্যাশ নাম দাও। তাহলে এই যে কিউ ড্যাশ আর এস ড্যাশ, কিউ ড্যাশটা হচ্ছে কি -√6 আর এস ড্যাশটা হচ্ছে -√8, আমরা সংখ্যা রেখায় স্থাপন করে পেলাম। এবার যদি আমাকে -√11 করতে হয় তখন কী করব, দেখো 11 করতে গেলে আমাকে কী করতে হবে, √7 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতে হবে। তাহলে আমি যদি √7টাকে ভূমি ধরে নিই, ভূমি ধরে নিয়ে যদি আমরা লম্বটাকে কী করি 2 একক ধরে নিই, ধরো লম্বটাকে আমরা 2 একক ধরে নিচ্ছি, আবার ও পয়েন্টে বস করাবে, বস করিয়ে লম্বটাকে 2 একক কেটে নেবে। তাহলে এটা হচ্ছে আমার কী ছিল, √7 ছিল, এখান থেকে আমরা 2 একক কেটে নিলাম লম্বটাকে। লম্বটাকে 2 একক কেটে নিয়ে এরপর কী করবে, এটাকে যুক্ত করে দিবে। কার সঙ্গে যুক্ত করবে না, ও এর সঙ্গে, ও এর সঙ্গে যুক্ত করে দাও। তাহলে দেখো এখানে কোনটা ছিল, √7টা হচ্ছে ভূমি ছিল, আর এইটা কত 2 একক, মানে ডি থেকে আমরা নাম দিচ্ছি ধরো এফ, ডি থেকে এফের ডিস্টেন্স কত 2 একক, আর এইটা কত, ভূমিটা কত √7, তাহলে অতিভুজটা কত হবে, এইটা নিশ্চয়ই √11 হবে, তাই তো, এটা হচ্ছে √11 হবে। তাহলে এবার আমাকে √11টাকে সংখ্যা রেখার বাম দিকে, মানে মাইনাসে যেহেতু দেওয়া আছে সংখ্যা রেখার বাম দিকে স্থাপন করতে হবে। তার জন্য কি করব, ও থেকে এফের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব, যেটা মনে করো সংখ্যা রেখাকে, এটা একটু টেনে দাও, যেটা মনে করো সংখ্যা রেখাকে, এটা কিউ ড্যাশ নাম দিয়েছি, এস ড্যাশ নাম দিয়েছি, এটা একটা টাও নাম দিয়ে দাও, টি নাম দিয়ে দিচ্ছি ধরো টি, টি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে, এইটা। তাহলে আমরা দেখো সংখ্যা রেখায়, তাহলে এবার লিখে দিবে একটু ভালো করে, যে লেখাটা আবার দেখানো কী লিখবে, লিখবে সংখ্যা রেখায় প্রতি 2 সেমিকে 1 একক ধরে সংখ্যা রেখায় প্রতি 2 সেমিকে 1 একক ধরে √5, √6, √7, -√6, -√8, -√11 সংখ্যাগুলিকে স্থাপন করে যথাক্রমে পি, কিউ, আর, এস, কিউ ড্যাশ, তারপর হচ্ছে তোমার এস ড্যাশ ও টি ড্যাশ বিন্দুগুলি পেলাম। তাহলে ব্যাপারটা কীরকম দেখো, এই যে সংখ্যা রেখায় √5টাকে স্থাপন করে কি বিন্দু পেয়েছিলাম, পি বিন্দু, √6টাকে স্থাপন করে কোন বিন্দুটা পেলাম, কিউ বিন্দুটা পেলাম, √7টাকে স্থাপন করে কোন বিন্দুটা পেলাম, আর বিন্দুটা পেলাম, আচ্ছা √7কে স্থাপন করে আর বিন্দুটা পেলাম, আর এখানে কি বলেছে, প্রথমটা কী ছিল পি, এটা পি বিন্দু পেয়েছি, এটা হচ্ছে কিউ, এটা আর এটা এস মানে এটা √8টা আমরা করে দিয়েছি, √8টা এইদিকে ছিল, √8টা করে দিয়েছি। তাহলে এখানে পি কিউ আর পর্যন্ত বলবে, এসটা বলার দরকার নেই, এসটা √8 ছিল, এটা মাইনাসে ছিল -√8, তাহলে এসটা বলার দরকার নেই, তাহলে শুধু এই পি কিউ আর পর্যন্ত। √5টা হচ্ছে পি বিন্দু, √6টা হচ্ছে যে কিউ বিন্দু, √7টা হচ্ছে আর বিন্দু, আর এসটা হচ্ছে √8, যেহেতু এটা -√8 বলা আছে তাই জন্য এই দিকটা আমরা নেওয়ার দরকার নেই, সেটা এইদিকে করা আছে এস ড্যাশ। তাহলে
পি কিউ আর কিউ ড্যাশ মানে কত, কিউ ড্যাশ মানে -√8, এস ড্যাশ মানে কত, এস ড্যাশ মানে হচ্ছে মাইনাস, এই কিউ ড্যাশ মানে কোনটা করেছিলাম, কিউ ড্যাশ মানে হচ্ছে -√6 করেছিলাম, আর এই তোমার এস ড্যাশ মানে হচ্ছে -√8, আর হচ্ছে তোমার এস ড্যাশ টি ড্যাশ মানে হচ্ছে কোনটা করলাম, √11, মানে -√11 করলাম। এই বিন্দুগুলোকে স্থাপন করে আমরা কী পেলাম না, এই বিন্দুগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে স্থাপন করে পি কিউ আর, কিউ ড্যাশ, এস ড্যাশ, টি ড্যাশ, এই বিন্দুগুলোকে আমরা পেলাম। তাহলে এটা তোমরা এইভাবে করে লিখে নেবে। তাহলে দেখো এরপর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো রয়েছে, কোষে দেখি 1.3, এবং সেই চ্যাপ্টারের যে সমস্ত কনসেপ্ট আছে সেগুলো তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং তোমরা প্রতিদিন এই চ্যানেলটাকে ফলো করবে। তাহলে তোমরা ক্লাস 9-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, কোষে দেখি এবং উদাহরণের যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলি রয়েছে, সেগুলির সমস্ত সলিউশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।